প্রণয়ের ঘোর রাত। আরাফাত আদনান সামি। পর্ব 1 থেকে 5। উফ, কি চাল! কেউ পানি দাও, পানি! আরে ভাই, কেউ তো পানি দে! আ আ, কেউ পানি দে রে, বাল! উফ, কি ঝাল! মরে গেলাম গো বাবা! ঝালে ঠোঁট জ্বলে যাচ্ছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে মার। সিঁড়ি বেয়ে ঝাপসা চোখে কোনোভাবে নিজের রুমের দিকে যাওয়ার চেষ্টা করছে সে। উপরে উঠে সোজা রুমের সামনে এসে দাঁড়াতেই দরজার কাছে মার ডান হাত শক্ত করে টেনে ধরল কেউ। মুহূর্তের মধ্যেই তাকে ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল সেই অচেনা হাত। অন্ধকার হলেও জানালা আর বারান্দা ভেদ করে আসা চাঁদের আলো ঘরটিকে এক অন্যরকম রূপ দিয়েছে। মায়া স্পষ্ট দেখতে না পেলেও সেই ম্লান আলোয় ঝাপসা ভেসে উঠছে কৌশিকের অবয়ব। সাদা টি শার্ট গায়ে, উপরের কয়েকটা বোতাম খোলা, তার সুঠাম দেহের আওয়াজ স্পষ্ট। কিছুক্ষণ মার অশ্রুসিক্ত চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল কৌশিক। মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই হঠাৎ সে মায়াকে দেয়ালের সাথে ঠেসে ধরল। এক হাত দিয়ে মার দুই হাত দেয়ালে চেপে রাখল, অন্য হাত শক্ত করে চেপে ধরল তার কোমর। কোমরে কৌশিকের স্পর্শ পেয়ে মার পুরো শরীর কেঁপে উঠল। কাপা কণ্ঠে অনুনয় করল, ক কৌ কৌশিক ভাই, ছাড়ুন আমাকে, প্লিজ। কৌশিক কোনো কথা না বলে কোমরে তার চাপ আরো বাড়িয়ে দিল। ধীরে ধীরে তার মুখ এগিয়ে এল মার ঠোঁটের দিকে। মায়া আতঙ্কিত স্বরে বলল, কৌশিক ভাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু এবার কৌশিক তার হাত নামিয়ে এনে মার চুলের মুঠি ধরল, আর কোনো সুযোগ না দিয়ে তার ঠোঁট নিজের ঠোঁটে বন্দি করল। অপ্রস্তুত মায়া প্রথমে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কৌশিকের শক্তির কাছে তার প্রতিরোধ দুর্বল হয়ে এল। চুম্বনের গভীরে মায়া অনুভব করল, শরীরের ভেতর কোথাও যেন ঝড় বইছে। অবচেতনেই তার দুই হাত উঠে গেল কৌশিকের গলায়, আঁকড়ে ধরল তাকে। মার এমন প্রতিক্রিয়ায় কৌশিকও আর নিজেকে সংযত রাখতে পারল না, চুম্বনের গতি আরো তীব্র করল। প্রায় 30 মিনিট পর মায়া ধাক্কা দিয়ে তাকে সরাতে চাইলে কৌশিক বরং আরো শক্ত করে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। নিচের ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল, যাতে মায়া ব্যথায় শিহরিত হয়ে উঠল। তবুও কেউ কাউকে ছাড়ল না। আরো 10 মিনিট পর মায়া জোরে ঠেলে কৌশিককে কিছুটা সরাল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবার মায়াকে দেয়ালের সাথে আটকে ফেলল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখে অদ্ভুত তীব্রতা। মায়া চোখ বন্ধ করতেই কৌশিক তার কাঁধ থেকে জামা সরিয়ে উন্মত্তের মতো চুম্বন করতে লাগল। মার দিকশূন্য অবস্থা, শরীর কাঁপছে, প্রতিটি নিঃশ্বাস যেন উষ্ণ আগুন হয়ে ছুঁয়ে যাচ্ছে তাকে। অদ্ভুত এক অনুভূতি মায়াকেও নাড়িয়ে দিচ্ছে। কৌশিকের উন্মাদনা যেন কার ভেতর কাঁপুন তুলে দিচ্ছে। ত্বকের মাঝে গভীর চুম্বনের পর নিজের মতো করে রেখে গেল দাগ। এমন কঠিন স্পর্শে মায়া ছটফট করে উঠল ব্যথায়। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তার নেশায় মত্ত থাকা যুবকের কোনো হুঁশ নেই সেদিকে। সে নিজের কাজে ব্যস্ত, মার দেহে ব্যথা লাগছে, অথচ এমন যুবকের স্পর্শ মায়া আগে কখনো পায়নি। ছটফট করল ছাড় পাওয়ার জন্য। মুখ দিয়ে শব্দ বের হওয়ার আগেই কৌশিক কামড় বসিয়ে দিল তার গলায়। মায়া মৃদু আর্তনাদ করল, আহ! কিন্তু শব্দটি পূর্ণ হওয়ার আগেই সেই নরম ওষ্ঠকে নিজের অধরের ভাঁজে লুকিয়ে নিল কৌশিক। ঠোঁটে ঠোঁট রেখে শব্দ করে চুমু খেলছে। মার শিরদাঁড়া বেয়ে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। থম মেরে দাঁড়িয়ে রইল মেয়েটা। কৌশিক তার ঠোঁটে ঠোঁট আর কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর কৌশিকের ঘোর লাগা কণ্ঠ বাজল মার কানে, আমার অজানা প্রেমের নাম তুই, আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই, আমার নেশা তুই, আমার জান তুই। এমন সময় বাইরে থেকে কারো কণ্ঠ ভেসে এলো, কৌশিক ভাই, ও কৌশিক ভাই। দরজার বাইরে সেই ডাক শুনে মায়া হকচকিয়ে গেল। তড়িঘড়ি জামা ঠিক করতেই কৌশিক তার মুখ চেপে ধরে গম্ভীর স্বরে বলল, এখন বাইরে যাবি না, আগে আমি যাব, তারপর ডাকলে তুই নামবি। মায়া ধীরে মাথা নাড়ল। কৌশিক কিছু না বলে আবারও তার ঠোঁটে একটি চুম্বন এঁকে দিল। কৌশিক গায়ের টি শার্ট ঠিক করে টেনে দরজা খুলল। দরজা খুলতেই তার চোখ পড়ল তিয়াশার দিকে। তিয়াশা কৌশিকের চাচাতো বোন। আসিফ চৌধুরী ও সায়রা চৌধুরীর বড় ছেলে রোহিত চৌধুরী, আর ছোট মেয়ে তিয়াশা চৌধুরী। ছোটখাটো কোনো ঘটনাতেই কৌশিকের পেছনে লেগে থাকে, চিৎকার করে, কৌশিক ভাই, কৌশিক ভাই। কৌশিককে দেখে তিয়াশার চোখে হঠাৎ লাজুক ভঙ্গি ফুটে উঠল। মুচকি হাসি দিয়ে সে বলল, ভাইয়া, তুমি মায়া আপুকে দেখেছেন? অনেকক্ষণ ধরে ডাকছি, কোথাও পেলাম না, এমনকি নিজের ঘরেও নেই। কৌশিক হালকা কেশে বলল, আমি জানি নাকি মায়া কোথায়, নিচে গিয়ে দেখ যা। তিয়াশা মুচকি হেসে বলল, কৌশিক ভাইয়া, তুমিও আসো না আমার সঙ্গে। কৌশিক প্রথমে কিছু বলতে চাইল না, তবে শেষ পর্যন্ত সেই অস্বীকারও করতে পারল না।
আর এই সুযোগেই মায়া চুপচাপ তার রুম থেকে বের হয়ে গেল। কৌশিক তিয়াশার সঙ্গে নিচে হলো রুমে চলে গেল। নিচে এসে তারা দেখল সবাই মরিচের ফুচকার চ্যালেঞ্জে মগ্ন। কৌশিক মনে মনে বলল, ওহ, তাহলে এত ঝাল খেয়ে ছাল ছাল করে চিৎকার করার কারণ এটাই তাহলে। একটু দুষ্টুমির হাসি দিয়ে কৌশিক বলল, যাক, ভালোই হয়েছে। এ সময় তিয়াশা কৌতূহল ও লাজুক ভঙ্গিতে বলল, আমাকে কিছু বললে নাকি কৌশিক ভাইয়া? কৌশিক ভ্রুকুচকে বলল, কই না তো। তিয়াশা একটু মুচকি হাসি দিয়ে বলল, তাহলে চলো, আমাদের সঙ্গে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ খেলো। খেলবে কৌশিক ভাইয়া? কৌশিক মনে মনে বিড়বিড় করে উঠল। সে জানত তিয়াশার সাথে একটু কথা বললেই চেপে বসবে। কৌশিক গম্ভীর স্বরে বলল, না, আমি এইসব বাচ্চাদের খেলা খেলি না। ফুচকা টুচকা আমার পছন্দ নয়। তিয়াশা হালকা লাজুক স্বরে বলল, তাহলে কি খেলতে পছন্দ করো কৌশিক ভাইয়া? কৌশিক বিড়বিড় করে বলল, তোর মায়া আপুকে গিয়ে জিজ্ঞেস কর। তিয়াশা আবার হাসল। কিছু বললে কৌশিক ভাইয়া? কৌশিক ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বলল, কই না তো, আমি আবার কখন কি বললাম? যা, তুই খেল, আমি উপরে যাচ্ছি। এই বলে কৌশিক আর কোন কথা না বলে এদিক ওদিক তাকানো এড়িয়ে সরাসরি নিজের রুমের দিকে চলে গেল। এতক্ষণে মায়া শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে নিচে এসে বসল। সে সবার সঙ্গে আড্ডায় মগ্ন হল। 50টা মরিচের ফুচকা চ্যালেঞ্জে জিতেও সে হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত রয়ে গেল। বহু মাস পরে সব মামাতো ফুফাতো ভাইবোনেরা একসাথে। আত্মীয়রা এক হয়েছে। ঘর ভরে আছে আনন্দ আর উচ্ছ্বাস। এবার পরিচয়টা স্পষ্ট করি, মায়া অমিতাভ পাটোয়ারি ও রুবিনা পাটোয়ারির একমাত্র মেয়ে। মার বড় মামার ছেলে কৌশিক। আশরাফ চৌধুরী ও মাহিমা চৌধুরীর একমাত্র ছেলে কৌশিক নীর চৌধুরী। দীর্ঘদিন পর আজ বাড়ির সবাই একসাথে। ঘরটিতে এখন শুধু হাসি, আড্ডা আর আত্মীয়তার উচ্ছ্বাস। সকলের মধ্যে যে আন্তরিক বন্ধন, তা বহুদিনের দূরত্বকেও মুছে দিয়েছে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অচেনা কোনো হাত এসে নিঃশব্দে গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাক সেই নীরবতাকে খানিকটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার সব শান্ত হয়ে যায়। আকাশের ফাঁকা জায়গাগুলো দখল করে নিয়েছে অগণিত তারার ঝিকিমিকি, মাঝে মাঝে কালো মেঘে এসে তাদের আড়াল করে ফেলে। গলির এক কোণে ভাঙা ল্যাম্পপোস্টের আলো কাঁপতে কাঁপতে জ্বলছে, যেন সেও রাতের ক্লান্তিতে ঢলে পড়তে চাইছে। এই শীতল বাতাসে ভাসছে এক অজানা অস্থিরতা, যেন কিছু ঘটতে চলেছে। দূরের অন্ধকারে কে যেন লুকিয়ে তাকিয়ে আছে, কিন্তু মুখ স্পষ্ট নয়। নিঃশ্বাসের শব্দ নিজের কানে ভারী শোনাচ্ছে, হৃদস্পন্দনও অজান্তে বেড়ে গেছে। বিকেলের ঘটনার ভার যেন এখনো বুকের ভেতর জমে আছে। সেই সন্ধ্যা থেকে জানালার পাশে দাঁড়িয়ে মায়া নিঃশব্দে বাইরের দিকে তাকিয়ে আছে। শীতল বাতাস এসে তার এলোমেলো চুলের গোছা মুখের উপর ছুঁড়ে দিচ্ছে, কিন্তু সে সেগুলো সরানোর চেষ্টা করছে না। চোখের পাতা ভারী, যেন অনেকক্ষণ ধরে কান্না চেপে রেখেছিল। অবশেষে কিছুটা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তার দৃষ্টি বাইরে, কিন্তু মন পড়ে আছে আগের সেই মুহূর্তগুলোতে, যখন কৌশিকের কাছে থাকার স্বপ্ন বুনত সে। প্রতিটি স্মৃতি যেন আজ তীক্ষ্ণ কাটার মতো বুকের ভেতর বিঁধে যাচ্ছে। আনমনে এক অদ্ভুত কষ্ট মিশ্রিত স্বরে ফিসফিস করে উঠল মায়া। ভুল হোক বা ইচ্ছে করেই হোক, এটা কি করলাম আমি? এটা কি হয়ে গেল আমার সাথে? এটা তো হবার কথা ছিল না। কেন বারবার আপনি আমাকে পরীক্ষার মাঝে ফেলান কৌশিক ভাই? আমি তো সবসময় আপনার কাছেই থাকতে চেয়েছিলাম। তখন আপনি আমাকে চাননি, অবহেলা করেছেন প্রতি মুহূর্তে। আমার দিকে তাকাতেও যেন কষ্ট হতো আপনার। আর আজ, যখন আমি সব মেনে নিয়ে নিজেকে সরিয়ে এনেছি, এখন কেন আপনি আবার আমাকে চাইছেন? তার গলা কেঁপে উঠল, শ্বাস যেন বুকে আটকে গেল, কিন্তু সে থামল না। আমি কি বোকা বলেই আমার কাছে আসা সহজ মনে হচ্ছে? যখন ইচ্ছে হবে তখন আসবেন, যখন ইচ্ছে হবে না তখন আসবেন না? নাকি ভেবেছেন আমার উপর জোর খাটানো যায় বলে আপনি এগিয়ে আসছেন? দরকার নেই কৌশিক ভাই, আমার কোনো কৌশিক ভাইয়ের দরকার নেই। আমি এমন কাউকে চাই না আমার জীবনে। শেষ কথাটা বলেই মায়া কান্নায় ভেঙে পড়ল। চোখের জল আর শব্দহীন কান্না একসাথে মিলেমিশে ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করল। বাইরের অন্ধকার গাঢ় হয়ে জানালা দিয়ে ঢুকে পড়ল ঘরের কোণে, যেন তার নিঃসঙ্গতার সাক্ষী হয়ে দাঁড়ালো। রাতের শীতল হাওয়া পর্দা দুলিয়ে তার চোখের জলে ভেজা মুখ ছুঁয়ে গেল, এমন স্পর্শে সান্ত্বনা ছিল না, ছিল শুধু শূন্যতার ঠান্ডা ছোঁয়া। মায়া জানালার পাশে দাঁড়িয়ে ছিল, বাইরে ম্লান আলোয় চারপাশ কেমন যেন অস্পষ্ট লাগছিল। ঠিক সেই সময়, অপ্রত্যাশিতভাবে, তার কোমরে অনুভূত হলো এক দৃঢ় হাতের স্পর্শ। মার বুকের ভেতর ধক করে উঠল।
শরীরের রক্ত যেন মুহূর্তেই বরফে জমে গেল। আতঙ্ক আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে ধীরে ধীরে পিছন ফিরতেই তার দৃষ্টি আটকে গেল কৌশিককে দেখে। কালো রঙের ঢিলেঢালা টি শার্টে ঢেকে থাকা ছেলেটির শরীর, মুখে অদ্ভুত এক গভীরতা, চোখে অব্যক্ত কিছু। মায়া কিছু বলার আগেই কৌশিক হঠাৎ তাকে কোলে তুলে নিল। চারপাশের নীরবতা যেন এক নিমিষে ভেঙে গেল মার কাঁপা কণ্ঠে। ক ক কি করছেন কৌশিক ভাই, নিচে নামান, আমাকে কেউ দেখে ফেলবে। আমি চাই না আমার জন্য দুই পরিবারের মধ্যে আবার কোনো ঝামেলা হোক। প্লিজ আমায় নামিয়ে দেন। কৌশিক একটিও শব্দ উচ্চারণ করল না। তার গভীর দৃষ্টি যেন মার অন্তরের সব গোপন ভেদ করে ফেলছে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে মায়া আবার বলল, আমাকে নিচে নামান কৌশিক ভাই। আচ্ছা, আপনার কি কোনো লজ্জা নেই? গম্ভীর স্বরে কৌশিক ধীরে ধীরে উত্তর দিল। কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? তুই জানিস না আমার এত লজ্জা টজ্জা নেই। সে এখনো মায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সব সময় থমকে গেছে। মায়া বিরক্ত হয়ে বলে উঠল, আশ্চর্য, আমি কি করে জানবো কেহন আপনি আমার? আর আমি কি বাচ্চা মেয়ে নাকি? নামান আমাকে কৌশিক ভাই। কিন্তু মার কথায় কোনো ভ্রুক্ষেপ নেই কৌশিকের। তার ভেতরে যেন কিছু বদলে যাচ্ছে, ঘুমন্ত দেহে আগুনের শিখা জ্বলে উঠছে, চোখে জমে উঠছে নেশার ঘন কুয়াশা। মায়া বুঝতে পারল এই চাহনি স্বাভাবিক নয়। লজ্জা মিশে থাকার রাগে চোখ নামিয়ে অনুরোধ করল, ছাড়ুন। কিন্তু কোনো সাড়া নেই। মায়া আবার বলল, কৌশিক ভাই, ছাড়ুন আমাকে। আমার খিদে পেয়েছে, আমি নিচে যাব। ভারী কণ্ঠে কৌশিক বলল, নিচে যেতে হবে না। আমি আজ তোকে যা খাওয়াবো তাতেই তোর পেট ভরে যাবে। বিস্ময় মায়া তার দিকে তাকালো। কি বলছেন এসব? আমায় নামিয়ে দিন, আমি খেতে যাব। চোখের গভীর নেশা আরো গাঢ় করে কৌশিক আবারও জিজ্ঞেস করল, আমি যা খাওয়াবো খাবি তুই? এরপর কৌশিক আর এক মুহূর্ত দেরি করল না। দৃঢ় হাতে মার মাথা চেপে ধরে ধীরে ধীরে তাকে বিছানায় শুয়ে দিল। কৌশিক এক হাতে তার শার্টের উপরের কয়েকটা বোতাম খুলে নিল। তার বিশাল দেহের ছায়ায় থেকে গেল মার কোমল অবয়ব। জানালার বাইরে অন্ধকারে বাতাস যেন থমকে দাঁড়ালো। কৌশিকের গভীর দৃষ্টি আটকে রইল মার মুখে। ধীরে ধীরে ঝুঁকে এলো, যেন নিজের আয়ত্তে নিতে চায় সরু নরম ওষ্ঠজোড়া। প্রথমে হতভম্ব হলেও মায়া টের পেল কৌশিকের স্পর্শে আছে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ। তার দেহ থেকে ভেসে আসা কস্তুরীর মোহময় সুগন্ধ মার মাথা ঝিমঝিম করে তুলছে। মন প্রাণ ধীরে ধীরে হার মানছে সেই অদৃশ্য ঘোরের কাছে। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। আচমকা করিডোরে ভেসে এলো কারো ডাকার শব্দ, মায়াকে ডাকছে যেন কেউ। চমকে উঠে মায়া কৌশিককে মৃদু ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। কণ্ঠে ব্যাকুলতা, কৌশিক ভাই, প্লিজ এখনই চলে যান। কেউ দেখে ফেললে অনেক সমস্যা হবে। কৌশিক কোনো উত্তর দিল না, শুধু গভীর দৃষ্টিতে মার চোখে চোখ রাখল। পরের মুহূর্তেই এক হাতে তার কোমর জড়িয়ে টেনে নিল নিজের বুকের কাছে। অপ্রস্তুত মায়া প্রতিরোধ করার আগেই কৌশিক নিজের ঠোঁট মার ঠোঁটে হেঁটে দিল দৃঢ় দাবিদার এক চুম্বন। চুম্বনের গভীরে হঠাৎই আস্তে করে মার ঠোঁটের দাঁত বসিয়ে দিল সে, যেন অধিকার ঘোষণা করে দিল নীরবে। ব্যথা আর শিহরণে মার গলা থেকে চাপা এক নিঃশ্বাস বেরোল। চিৎকার দিতে চেয়েও পারল না। কষ্টে ও লজ্জায় মৃদু ধাক্কা দিয়ে কৌশিককে সরিয়ে দিল মায়া। কৌশিক এবারও কিছু বলল না, শুধু চোখে এক রহস্যময় দৃষ্টি আর ঠোঁটে এক চটচলদি মুচকি হাসি রেখে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়া যেন ঘরটাকে আরো নিস্তব্ধ করে তুলল। মায়া গভীর শ্বাস নিয়ে এলোমেলো চুল ঠিক করল। ধীরে ধীরে গিয়ে জানালার পাশে বসল, বাইরে তাকালো এক অজানা শূন্যতার দিকে। ঠিক তখনই বাইরে থেকে আবার ভেসে এলো সেই ডাক, মায়া, মায়া। এবার ডাকে ছিল এক ধরনের তারা। হঠাৎ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন রুবিনা পাটোয়ারি। হকচকিয়ে উঠে দাঁড়ালো মায়া। তড়িঘড়ি করে চোখ মুছে পিছনে ফিরল। বলল, মা তুমি এখানে? রুবিনা পাটোয়ারির কপালে ভাঁজ পড়ল। কড়া স্বরে বললেন, এভাবে জানালার পাশে মেঝেতে বসেছিলে কেন মায়া? মায়া কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ যেন কিছু খেয়াল করে এগিয়ে এলেন রুবিনা পাটোয়ারি। ঠোঁটে চোখ পেলে কিভাবে? মায়া এবার একটু ভয় কেঁপে উঠল, তোতলাতে লাগল। আসলে? ভ্রু আরো কুঁচকে উঠল রুবিনা পাটোয়ারির। বললেন, কি আসলে আসলে করছো? বলো, চোট পেলে কিভাবে? মায়া এবার এক মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে ধীরে বলল, আসলে মা, সুকেশ থেকে চামচ নিতে গিয়ে একটা কাটা চামচ ঠোঁটের কোনায় লেগে গিয়েছিল। সেখানে থেকেই চোটটা লেগেছে। রুবিনা পাটোয়ারি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একটু দেখে শুনে তো কাজ করবে। এখন চলো, খেয়ে নাও।
মায়া মাথা নাড়িয়ে বলল, না মা, আমার খিদে নেই। সঙ্গে সঙ্গেই রুবিনা পাটোয়ারির কণ্ঠে কঠোরতা ফিরে এল। এত কথা আমার পছন্দ নয়। আর এক্ষুনি আমার সাথে চলো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, সবাই একসাথে খাবে বলে। মায়া জানত তার মায়ের সঙ্গে তর্ক করার অর্থ শুধু পরিস্থিতি আরো খারাপ করা। তাই কোনো কথা না বলে মুখে এক নিঃশব্দ ক্লান্তি নিয়ে মায়ের সঙ্গে বেরিয়ে গেল নিচে যাওয়ার উদ্দেশ্যে। রাত 11:50। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খেতে ব্যস্ত। কৌশিকের ঠিক মুখোমুখি চেয়ারে বসে মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে মায়া। কৌশিক খাবারের ফাঁকেই এক ভ্রু সামান্য উঁচু করে একনাগাড়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া টের পেয়ে অস্থিরভাবে নড়ে চড়ে বসল। খাবার মুখে দিচ্ছে খুব আস্তে আস্তে, যেন ঠোঁটের কোণের আঘাতের জায়গায় তরকারির ঝোল না লাগে। কৌশিকের চোখে কেমন যেন দুষ্টু হাসি খেলে গেল। মিটিমিটি হেসে তাকিয়ে রইল মার দিকে। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা। চারপাশে সবাই খাবারে মনোযোগী। কিন্তু সেই ভিড়ে কেবল দুই জোড়া চোখের খেলা হচ্ছে। কারো চোখে ফুটে উঠছে প্রেম, তো কারো চোখে ধরা দিচ্ছে রাগ। সেই ভিড়ে হঠাৎই মায়া নড়েচড়ে বসল। তার চোখে বিরক্তির ঝলক। চোখের ইশারায় কৌশিককে প্রশ্ন ছুড়ে দিল সে। খাবার খাচ্ছেন তো খাবার খান, কিন্তু আমার দিকে এভাবে অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? কৌশিক চৌধুরী। কৌশিক সামনের চেয়ারটায় বসে আছে। চামচ হাতে খাবার মুখে তুলছে বটে, কিন্তু তার দৃষ্টি একটুও সরে যাচ্ছে না। যেন চোখের ভেতর অদৃশ্য শলাকা বিঁধে দিয়ে মায়াকে বেঁধে রেখেছে। সেই তীক্ষ্ণ দৃষ্টি এতটাই স্থির যে মায়া চাইলেও এড়িয়ে যেতে পারল না। মুহূর্তের মধ্যেই মার চোখের অজানা ভাষা পড়ে ফেলল কৌশিক। ঠোঁটে ফিসফিসিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল সে। ওরে আমার জঙ্গলি মেয়েও, একদম জঙ্গলি মেয়েও এর মতো দৃষ্টি তোর। না না, জঙ্গলির মেয়েও এর থেকেও ভয়ঙ্কর তোর দৃষ্টি। চোখ দিয়ে রাগ ঝাড়লে নাকি আমার বুকের ভেতরটা ঝাড়লে? শুধু চোখের ইশারায় রাগ দেখিয়ে তুই আমার মনকে ঘায়েল করে দিলি। রাগে যখন তোর চোখ জ্বলে ওঠে, কি অদ্ভুত সুন্দরী না দেখতে লাগে তোকে। যে নারীর চোখ এত ভয়ঙ্কর রকমের সুন্দর, আর যার দৃষ্টির তীক্ষ্ণতা যেন ছুরির ধাকেও হার মানায়, সেই নারী নিঃসন্দেহে একজন জন্মগত দক্ষ খুনি। খুব শীঘ্রই আমি তোর সেই চোখের তীক্ষ্ণ আগুনে দগ্ধ হব। আহ, কি সর্বনাশী চোখ তোর! মনে হচ্ছে এখনই তোর ওই এক জোড়া চোখের আগুনের শিখায় নিজেকে জ্বালিয়ে ছারখার করে দেই। আমার জঙ্গলি মেয়েও, আমাকে চোখ দিয়ে ঘায়েল করা হচ্ছে, দ্বারা এখনই তোকে দেখাচ্ছি মজা। এই বলে কৌশিকের ঠোঁটের কোণে দুষ্টুমে ভরা এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে বাম চোখের ভ্রুটি খানিকটা উঁচু করে মার দিকে ছুড়ে দিল এক অদ্ভুত ইশারা। মুহূর্তের জন্য মার বুক থক করে উঠল। কৌশিকের সেই ইশারায় যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। চোখে মুখে অপ্রস্তুত এক ঝড় বয়ে গেল। কৌশিকের দৃষ্টি সামলাতে না পেরে খাবারের দিকে মন দিল সে। কিন্তু ঠিক তখনই হাত কেঁপে উঠল তার। অন্যমনেই ঝাল তরকারির এক টুকরো তুলে নিল মুখে। পরক্ষণেই বুক চিরে বেরিয়ে এলো খুসখুসে কাশির শব্দ। ঝালের তীব্রতা নেমে গেল সরাসরি ঠোঁটের কাটা জায়গায়। মুহূর্তেই যন্ত্রণা শরীর কাঁপিয়ে দিল। কাঁপতে থাকা হাত দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল মায়া। চোখে জল চলে এলো অজান্তেই। সাথে সাথে তীব্র ব্যথায় মায়া চিৎকার করে উঠল। উফ, জ্বলে গেল মা, জ্বলে গেল! ডাইনিং টেবিলে সবাই থমকে গেল। মুহূর্তের মধ্যে সবাই ছুটে এলো মায়ের কাছে। প্রথমেই ছুটে এলেন মাহিমা চৌধুরী ও রুবিনা পাটোয়ারি। মহিমা শঙ্কিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হলো মায়া? কি হয়েছে? মায়া কোনো কথা বলল না। ব্যথায় চোখ বেয়ে টুপটাপ নোনা জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। মার মা রুবিনা পাটোয়ারি মার দিকে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, মনে হয় তরকারির ঝোলটা ঠোঁটের কাটা জায়গায় লেগেছে, তাই এমন করছে। চল মা, আমার সাথে ওয়াশ বেসিনে গিয়ে মুখটা ধুয়ে নে। মহিমা চৌধুরী বলে উঠল। সে কি, ঠোঁটে কিভাবে চোট পেলে? মায়া কোনো কথা না বলে দৌড়ে ওয়াশ বেসিনের কাছে গিয়ে মুখে ঠান্ডা পানি দিতে লাগলো বারবার। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আবার টেবিলে ফিরে এসে চুপচাপ বসল। এদিকে মায়া আসার আগেই কৌশিক খাবার শেষ করে উপরে উঠে গেছে। টেবিলে এক ধরনের নীরবতা নেমে এলো। এমন সময় কৌশিকের বাবা আশরাফ চৌধুরী নরম স্বরে জিজ্ঞেস করলেন, মায়া, তুমি ঠিক আছো? দাঁড়াও, আমি কৌশিককে বলছি তোমাকে যেন ডাক্তার দেখিয়ে আনে। মায়া কৌশিকের নাম শুনেই দ্রুত মাথা নাড়িয়ে বলল, না বড় মামা, দরকার নেই, আমি একদম ঠিক আছি। এই বলে মায়া খাবার খাওয়া শুরু করে দিল। রাতের খাবার শেষ হলো। সবাই যার যার ঘরে চলে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ। কেবল অন্ধকারে বাতাসের মৃদু সুরসুর শব্দ শোনা যায়। মায়া বিছানায় শুয়ে আছে। ঠোঁটে ব্যথার ঝাঁঝটা বারবার মনে করিয়ে দিচ্ছে কৌশিকের দেওয়া আঘাতের কথা।
ঠোঁট নড়ালেই টান টান যন্ত্রণায় শরীর কেঁপে উঠছে। আয়নায় না দেখেও বোঝা যাচ্ছে কাটা জায়গাটা সেরে উঠতে সময় লাগবে। সে চোখ বন্ধ করল, কিন্তু মনে শান্তি নেই। হঠাৎ করেই কিছুক্ষণ আগের ঘটনা বারবার মাথায় ফিরে আসছে। নিজের চুল মুঠো করে ধরে চাপা কান্নায় ভেঙে পড়ল সে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? কেন কৌশিক ভাইকে দেখলেই সব ভুলে যাই? কেন মনে হয় আমি অন্য এক ভ্রমের জগতে পড়ে যাচ্ছি? মার বুক কেঁপে উঠল। কৌশিকের উন্মাদনা, তার অদ্ভুত ভালোবাসার প্রকাশ সবই যেন তাকে তাড়া করছে। অথচ সে জানে এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দেওয়া ভয়ঙ্কর ভুল হবে। সে মনে মনে প্রশ্ন ছুড়ে দিল নিজের দিকেই। কৌশিক ভাই হঠাৎ আমায় এত কাছে টেনে নিল কেন? এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা জন্মাল কিভাবে? এগুলো নিশ্চয় ফাঁদ। আগে তো আমার দিকে ফিরেও তাকাত না, আর এখন ভালোবাসার নামে আমাকে অবরুদ্ধ করছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই, শুধু আকস্মিক চুম্বন, তারপর আবার নীরবতা। অদ্ভুত মানুষ তো। মায়া ঠোঁট কামড়ের রাগে ফিসফিস করে বলল, কিন্তু আমি হার মানব না। অপমানের শাস্তি আপনাকে দিতেই হবে। বয়সের তুলনা দিয়ে আমার ভালোবাসাকে ছোট করে পাগলামি বলে উড়িয়ে দেওয়ার মূল্য যে পেতেই হবে। তিলে তিলে যেমন আমায় কষ্ট দিয়েছে, তেমনি তিলে তিলে আমিও আপনাকে পোড়াবো। ভাবনার ঝড়ে ভেসে যেতে যেতে মার ক্লান্ত দেহটা অবশেষে ঘুমের কাছে আত্মসমর্পণ করল। অন্যদিকে কৌশিক অন্ধকার ঘরে একা বসে আছে সে। হাতে সিগারেট, একটার পর একটা ধোয়ার পর্দায় যেন নিজেকে লুকিয়ে রাখছে। সাধারণত সিগারেট ছয় না, কিন্তু যখনই মনে আঘাত পায় তখনই ধোয়ার আড়ালে পালাতে চায়। যেন সাদা ধোয়ার মেঘ সব কষ্ট ঢেকে ফেলবে। হঠাৎ গম্ভীর ভারী স্বরে বিড়বিড় করে উঠল কৌশিক, কেন এমন করছিস আমার সুইট হার্ট? আমি তো সবই করেছি তোর ভালোর জন্য। তুই কেন সবসময় আমাকে ভুল বুঝিস? কেন করেছিলাম সেটা জানার চেষ্টা করিসনি কখনো? অথচ আমি তো কারো প্রতিশ্রুতির বাঁধনে আবদ্ধ। তাই তোকে কিছু বলতে পারছি না। তাই বলে তুই আমার কাছে কিছু জানতে চাইবি না? শেষ টান দিয়ে সিগারেটটা নিভিয়ে দিল সে। টলতে টলতে দাঁড়াতে গেল, কিন্তু শরীরটা যেন তার নিয়ন্ত্রণে নেই। মাথা ভারী, চোখ খোলাতে। কয়েক পা যেতেই থোপাসে পা আটকে পড়ে গেল সোজা বিছানার উপর। সেখানে শুয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মায়া শুধু কৌশিকের জন্য। আমার হতেই হবে তোকে, তুই শুধুই আমার। তুই শুধু কৌশিক নীর চৌধুরীর, আর কারো নয়। এইসব বিড়বিড় করতে করতেই গভীর ঘুমে তলিয়ে পড়ল কৌশিক। দুপুর প্রায় 1টা। সূর্যের আলো তখন মাথার উপর থেকে যেন সরাসরি ঝরে পড়ছে পৃথিবীর বুকে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, পাখিদের কিচিরমিচির যেন থেমে গেছে প্রখর রোদের তাপে। দূরের কাঁচা রাস্তা ধুলোয় ভরে আছে, মাঝে মাঝে হালকা হাওয়ায় সেই ধুলো উড়ে গিয়ে আবার স্থির হয়ে যায়। গাছের ছায়ার নিচে বসে কেউ হয়তো হাত পাখা দুলিয়ে স্বস্তি খুঁজছে। কাকগুলো ডালে বসে হাফ ছাড়তে ছাড়তে ডাকছে, মনে হয় তারাও ক্লান্ত এই দুপুরের উত্তাপে। এমন সময় রান্নাঘর থেকে ভেসে আসতে লাগলো নানান রকম সুমধুর রান্নার ঘ্রাণ। ক্ষুধার্ত দুপুরে সেই ঘ্রাণ যেন আরো ব্যাকুল করে তুলছে মনকে। চৌধুরী বাড়ির রান্নাঘরে আজ যেন উৎসবের আমেজ। দুইজা মাহিমা চৌধুরী ও সায়রা চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন নানা পদ রান্নায়। রান্নার ফাঁকে সায়রা চৌধুরী বলে উঠলেন, ভাবি, যেগুলো রান্না হয়েছে সেগুলো আমি গিয়ে টেবিলে রেখে আসি। আচ্ছা, যা। তবে সাবধানে রাখিস। ভাবি, একটা কথা ছিল। কি কথা? বড় ভাই আর রোহিতের আব্বু কোথায়? সকাল থেকে কাউকে তো দেখছি না। কোথাও গেছেন নাকি? হ্যাঁ, ওরা তো সকাল সকাল নাস্তা করে বেরিয়ে গেছে। আমাকে বলেছে আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ওহ তাই, আমি বেজায় চিন্তা করছিলাম। তা ভাবি, কৌশিক কোথায়? মাহিমা একটু বিরক্ত স্বরে বললেন, কোথায় আর থাকবে? পরে পরে ঘুমাচ্ছে হয়তো। সকাল থেকে কিছু খায়নি। ঠিক তখনই রান্নাঘরে ঢুকল তিয়াশা। মুখে একরাশ হাসি, খাওয়ার লোভ লুকানো যেন তার পক্ষে বড়ই কঠিন। বলল, উফ, তোমরা কি রান্না করেছ? কি দারুণ ঘ্রাণ বের হচ্ছে। খিদে তো আরো বেড়ে গেল। তাড়াতাড়ি খেতে দাও আমাকে। তিয়াশার মা সায়রা চৌধুরী হেসে বললেন, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তিয়াশা টেবিলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই মাহিমা চৌধুরী ডাক দিলেন, তিয়াশা, শোন। তিয়াশা পিছন ফিরে বলল, কি বড় আম্মু? কিছু বলবে? মাহিমা চৌধুরী গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তুই কৌশিককে ডেকে দে তো। ছেলেটা সকাল থেকে এখনো কিছু খায়নি। তিয়াশার চোখে যেন ঝলমলিয়ে উঠল দুষ্টু খুশি। কৌশিকের কাছে যাওয়ার বাহানা তো সে সবসময়ই খুঁজে বেড়ায়। মুচকি হেসে সে উত্তর দিল, আচ্ছা বড় আম্মু, এই যাচ্ছি। এই বলে তিয়াশা খুশি মনে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এদিকে কৌশিক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন।
রাতভর অশান্ত চিন্তা, মনের অতিরিক্ত চাপ আর একটার পর একটা সিগারেট খাওয়ার ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছে। খাটের উপর মরা লাশের মতো পড়ে ঘুমাচ্ছে সে। চোখ দুটো শক্ত করে বন্ধ, কপালে ঘামের বিন্দু জমে আছে। বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের খালি প্যাকেট আর অর্ধেক ভাঙা লাইটার। ঘরের ভেতর ভাসছে বাসি ধোয়ার গন্ধ, মনে হয় সেই ধোঁয়ায় যেন তাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। তিয়াশা কৌশিকের রুমের কাছে এসে দরজার সামনে দাঁড়ায়। আস্তে করে কয়েকবার টোকা দেয়, কিন্তু কৌশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কোনো সাড়া দেয় না। সাড়া না পেয়ে তিয়াশা এবার একটু জোরে ডেকে ওঠে, কৌশিক ভাই, কৌশিক ভাই, ঘুম থেকে উঠো। বড় আম্মু তোমায় নিচে যেতে বলেছেন। তবুও কোনো উত্তর নেই। বিরক্ত হয়ে তিয়াশা এবার একের পর এক জোরে টোকা দিতে শুরু করে। তার চিৎকার আর টোকা মিলে যেন গোটা ঘর কেঁপে ওঠে। এত তীব্র শব্দে কৌশিক চমকে উঠে এক লাফ দিয়ে বসে যায়। কিন্তু রাতে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে মাথাটা ভারী ভারী লাগছিল। উঠতে গিয়েও আবার বিছানায় হেলে পড়ে যায়। বাইরে তিয়াশা তখনও থামেনি, একটার পর একটা ডাক দিয়ে যাচ্ছে। কিছুটা বিরক্ত হয়ে কৌশিক রাগান্বিত স্বরে বলে ওঠে, কি হয়েছে? এত জোরে চেঁচাচ্ছিস কেন তিয়াশা? তিয়াশা ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, কতবার ডাকলাম, শুনতে পাওনি নাকি? আর কত বাজে খেয়াল করেছ? বড় আম্মু মানে তোমার মা তোমায় ডাকছে। এই বলে তিয়াশা চলে যায়। কৌশিক নিজেকে সামলে বিছানার মাথায় বালিশ ঠেস দিয়ে বসে পড়ে। পাশে রাখা টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে ভ্রু কুঁচকে ওঠে। মাত্র 1টা বাজে। আর এই মেয়েটা এমন চিৎকার পেরে গেল, যাই হোক একদম আমার কানের 12টা বাজিয়ে দিল। ফাজিল মেয়ে কোথাকার। রাগ চেপে কৌশিক বিছানা থেকে উঠে সাইড টেবিল থেকে তোয়ালে নিয়ে শাওয়ার নিতে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার সেরে ভিজে চুল মুছতে মুছতে বের হয়। গায়ে তখন শুধু একটা তোয়ালে জড়ানো। আলমারির ভেতর থেকে একটা কালো প্যান্ট আর সাদা টি শার্ট বের করে দ্রুত পরে নেয়। হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেয়, তারপর সাইড টেবিল থেকে ঘড়িটা হাতে পড়ে। সব ঠিকঠাক করে অবশেষে নিজের রুম থেকে বের হয়ে যায় কৌশিক। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে। নানান রকম রান্নার গন্ধে গোটা ডাইনিং রুম ভরে গেছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীর পায়ে কৌশিক নিচে নামতে শুরু করলো। কৌশিককে দেখতে পেয়েই মাহিমা চৌধুরী হালকা স্বরে বলে উঠলেন, এখন ঘুম থেকে ওঠার সময় হলো চৌধুরী মশাই। খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন রাত ঘুমিয়ে কাটালেই হলো নাকি? কৌশিক সামান্য বিরক্ত মুখে টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। গলা পরিষ্কার করে শান্ত স্বরে বলল, আসলে মা, রাতে একটু কাজ করেছিলাম, সেই কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এইসব পরে হবে, আগে আমাকে কিছু খেতে দেও, খুব খিদে পেয়েছে। মাহিমা চৌধুরী মৃদু হেসে বললেন, খিদে তো পাবেই, সকাল থেকে তো কিছুই খাওনি। সব রান্না করাই আছে, দাঁড়াও আমি এখনই দিয়ে দিচ্ছি। ডাইনিং টেবিলে সবাই খাওয়ায় ব্যস্ত। এমন সময় সায়রা চৌধুরী হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে কৌতূহলী কণ্ঠে বললেন, ভাবি, বড় আপারা কি বাসায় পৌঁছে গেছে? একবার ফোন করে জিজ্ঞেস করো তো। মাহিমা চৌধুরী হাতের তরকারি নামিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, ফোন করেছিলাম। ওরা আরো 1 ঘন্টা আগেই বাসায় পৌঁছে গেছে। চামচ হাতে খাবার খেতে খেতে কৌশিক তাদের কথা শুনছিল। তাদের কথা শুনে কৌশিক থমকে গেল। খানিকটা চারদিকে তাকিয়ে হঠাৎই বলে উঠল, মা, ফুফা ফুফু কি চলে গেছে? মাহিমা চৌধুরী তরকারি বাড়তে বাড়তে বললেন, হ্যাঁ, ভোর সকালেই চলে গেছেন তারা। তোকে বলতে উপরে গিয়েছিল তোর ফুফু, তুই ঘুমাচ্ছিলি দেখে তাই আর তোকে ডাক দেয়নি। কথাটা শুনেই যেন কৌশিকের খাবার গলায় আটকে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে প্রায় হতবাক হয়ে বলে উঠল, কি বলো মা? 2 দিনও তো হয়নি ফুফু এসেছিলেন। উনি তো বলেছিলেন অন্তত 1 সপ্তাহ থাকবেন। তাহলেই বা এত তাড়াহুড়া করে চলে গেল কেন? মাহিমা চৌধুরী বললেন, ওসব আমি জানি না বাবা। যাওয়ার সময় শুধু বললেন কিছু কাজ আছে। এর বাইরে আর কিছু বলেনি কেউ। কৌশিকের মুখে তখন বিরক্তির ছাপ স্পষ্ট। রাগে গলা ভারী হয়ে উঠল। বিড়বিড় করে সে নিজের মনে বলতে লাগল, এটা নিশ্চয় মার কাজ। কতদিন পালাবে আমার জঙ্গলি মেউ? কতদিন পালাবে আমার হাত থেকে আর নিজের ভাগ্য থেকে? কৌশিক নাম তোর ভাগ্যের সঙ্গে জুড়ে গেছে। আর কতদিন? শেষ পর্যন্ত তোকে এই কৌশিক নীর চৌধুরী কাছে আসতেই হবে। আমার কাছে তোকে ধরা দিতেই হবে, সুইট হার্ট। এত সহজে তোকে এই কৌশিক নীর চৌধুরী ছাড়ছে না। হঠাৎ করেই কৌশিক অর্ধেক খাবার রেখে হাত ধুয়ে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত গতিতে পা বাড়াতে লাগলো বাহিরের দিকে। এমন সময় মাহিমা চৌধুরী বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, কি হলো কৌশিক? না খেয়ে কোথায় যাচ্ছ? কিছুই তো খেলে না। পিছন ফিরে সামান্য থেমে গম্ভীর স্বরে কৌশিক উত্তর দিল,
না মা, আর খাবো না, পেট ভরে গেছে। মাহিমা চৌধুরী কৌশিকের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, তবে যাচ্ছ কোথায়? ফুফুদের বাসায়। কৌশিক এই বলে আর কোন কথা না বাড়িয়ে হনহন করে সোজা বাহিরের দরজার দিকে হাঁটতে শুরু করলো। চুপচাপ গ্যারেজের দিকে এগিয়ে গিয়ে গাড়ির চাবি হাতে নিল। এক ছোটকা স্টার্ট মেরে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ল নিজের গন্তব্যের দিকে। পরন্ত বিকেল সবসময়ই যেন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। শহরের ব্যস্ততার ভিড়ে লুকিয়ে থাকা সেই প্রশান্তি কেবল সন্ধ্যার আভাতেই ধরা দেয়। আকাশের সূর্যটা তখন ঢলে পড়ছে উঁচু ভবনের আড়ালে। তার আলো প্রতিফলিত হচ্ছে কাচের জানালায় আর আশপাশের দেয়ালে। রোদ ঝিমিয়ে এসেছে, গাঢ় কমলা আর লালচে আভা মিলে যেন এক স্নিগ্ধ মায়া ছড়িয়ে দিয়েছে চারপাশে। রাস্তার ধুলো ও ধোঁয়ার মাঝেও বাতাসে এক অদ্ভুত পরিবর্তন টের পাওয়া যায়। অফিস থেকে ফেরা মানুষের ভিড় ধীরে ধীরে রাস্তায় নেমে এসেছে। কারো মুখে ক্লান্তি, কেউ আবার রিকশায় বসে মগ্ন হয়ে আছে মোবাইলের পর্দায়। পথের ধারের চায়ের দোকানগুলোতে তখন জমে উঠছে ভিড়। ধোয়া ওঠা চায়ের কাপে যেন সন্ধ্যার প্রথম স্বাদ। কত রকম আড্ডা, বয়স্ক থেকে শুরু করে তরুণেরা সবাই একসাথে মেতে উঠেছে আলাপ আলোচনায়। শহরের রাস্তায় সারি সারি গাড়ির দীর্ঘ ভিড় জমে গেছে। হর্নের শব্দ, পথচারীর হাঁটাক আর গাড়ির চাকার শব্দ মিলেমিশে তৈরি করেছে ব্যস্ততার এক নিজস্ব ছন্দ। তবুও আকাশের দিকে তাকালে ভিন্ন এক দৃশ্য চোখে পড়ে, চাঁদের হালকা মুখ উকি দিচ্ছে আকাশের কোণে। শহরের সীমানা যেন ধীরে ধীরে আধারের কোলে ঢলে পড়ছে। এমন বিকেল শহরের জন্য এক নিঃশ্বাস ফেলার মুহূর্ত, দিনের কর্মব্যস্ততা শেষের রাতের আলোর প্রস্তুতি। সেই সময় ছাদে বসে আছে মায়া। নরম সাদা সোফায় হেলান দিয়ে, ভীষণ ক্লান্ত শরীর আর চোখে ঘুমঘুম ভাব নিয়ে। বাসায় ফিরে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া সেরে চুল শুকোতে এসেছিল সে। কিন্তু ছাদের আকাশ দেখে আর নিচে নামতে মন চাইল না। আকাশটাও যেন অপেক্ষায় ছিল মার জন্য। কবে সে ছাদে আসবে আর তার অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাবে। বাতাসও যেন মৃদু দোলা দিয়ে মায়াকে সেই সৌন্দর্যের মাঝে ডেকে নিচ্ছে। ঠিক তাই হলো, মায়া হেসে প্রকৃতির টানে আর ফিরে যেতে পারল না। মেয়েরা প্রকৃতিপ্রেমী হয়ে থাকে, মায়া তার ব্যতিক্রম নয়। চোখ বুজে আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, কি অপরূপ তুমি, প্রকৃতি! তোমার আবহাওয়া, তোমার সৌন্দর্য সবকিছুই অসাধারণ। ইস, কেউ যদি আমায় নিয়ে এই পুরো পৃথিবী ঘুরিয়ে দেখাতো। আমি তোমার রূপ কাছ থেকে দেখতে চাই, তোমার সৌন্দর্যকে স্পর্শ করতে চাই। এভাবে বলতে বলতে প্রকৃতির মায় ডুবে মায়া অচেতনেই ছাদে গভীর ঘুমে তলিয়ে গেল। আকাশের একপাশ কালো মেঘে ঢেকে গেছে, যেন কেউ বিশালভাবে গভীর ছায়া এঁকে দিয়েছে। মৃদু হাওয়া বইছে চারপাশে, আকাশ বারবার হালকা গর্জন করে উঠছে। ছাদের এক কোণে সোফায় তখনও গভীর ঘুমে তলিয়ে আছে মায়া। গাছের পাতাগুলো কাঁপতে শুরু করেছে, যেন মুহূর্তেই ঝড়ো ঝড়ো করে বৃষ্টি নেমে আসবে। দূরে কোথাও বজ্রপাতের ক্ষীণ শব্দে আচমকাই ঘুম ভাঙল মার। ঘুম ভাঙতেই চোখের সামনে ধরা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশে অদ্ভুত এক স্তব্ধতা। মাঝে মাঝে শুধু হালকা বাতাসের সুর কানে বাজছে। পাখিরা অস্থির হয়ে উঠেছে, কেউ ছুটছে আপন নীড়ে, কেউ আশ্রয়ের খোঁজে ডানা ঝাপটাচ্ছে। মানুষজনও তড়িঘড়ি করে নিজের কাজ গুটিয়ে নিচ্ছে। কেউ কেউ ছাতা নিয়ে ছুটে পড়েছে রাস্তায়। এমন সময়েই আকাশে ঝরল প্রথম বৃষ্টির ফোঁটা। ফোঁটা ফোঁটা বৃষ্টির স্পর্শে কেঁপে উঠল মার দেহ। মনপাড়ায় দোলা দিল অচেনা এক অনুভূতি। অদ্ভুত আকুলতা, কারো খুব কাছাকাছি যেতে ইচ্ছে করছে তার। চোখ বুঝতেই হঠাৎ কৌশিকের স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠল মনের পর্দায়। মায়া ঘাবড়ে গেল। অনুভূতির সাগরে ডুবতে ইচ্ছে করছে, আবার সেই অতীত ও মনে করে ভয় পাচ্ছে। চোখ মেলে নিচে তাকাতেই হৃৎস্পন্দন থেমে গেল মার। ছাদের নিচের বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায় সেখানে থেকে। কালো প্যান্ট আর ভেতরে গুজে দেওয়া সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে কৌশিক। মায়া কিঞ্চিত চমকে উঠল। এ কি কেবল আমার কল্পনা, নাকি সত্যি? চোখ দুটো হাতে ডলে নিয়ে আবার তাকালো। না, ভুল নয়, এই তো কৌশিক ভাই। তার দিকেই তাকিয়ে আছে সে। বৃষ্টির পানিতে ভিজে পাপড়িগুলো ভারী হয়ে আছে, তবু পলকহীন দৃষ্টিতে কেবল মায়াকেই দেখছে কৌশিক। মায়া কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। তারপর আচমকা পা বাড়িয়ে তড়িঘড়ি করে ছুটল নিচে। বাড়ির পেছনে গিয়ে সত্যিই থমকে দাঁড়ালো। কৌশিক ভাই সত্যি এসেছে। অবিশ্বাসে চোখ ভরা বিস্ময় নিয়ে চেয়ে রইল মায়া। ধীরে ধীরে এক পা, দুই পা করে কৌশিক এগিয়ে আসছে মার দিকে। দুজনই ভিজে গেছে পুরোপুরি বৃষ্টিতে। তবু যেন কিছুই টের পাচ্ছে না কেউ। জনের মাঝে এক হাত সামান্য দূরত্ব, একা একা অজানা টান তাদের আরো কাছে টেনে আনছে। কিছুক্ষণ তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ গভীর নেশাগ্রস্ত ঘোরে কৌশিক বলে উঠল, সুইট হার্ট।
মায়া যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল এই শব্দে। পুরো শরীর কেঁপে উঠল কৌশিকের ডাকে। হৃদস্পন্দন বেড়ে গেল মার। আকাশের একপাশ কালো মেঘে থেকে গেছে, যেন কেউ বিশালভাবে গভীর ছায়া এঁকে দিয়েছে। মৃদু হাওয়া বইছে চারপাশে, আকাশ বারবার হালকা গর্জন করে উঠছে। ছাদের এক কোণে সোফায় তখনও গভীর ঘুমে তলিয়ে আছে মায়া। গাছের পাতাগুলো কাঁপতে শুরু করেছে, যেন মুহূর্তেই ঝড়ো করে বৃষ্টি নেমে আসবে। দূরে কোথাও বজ্রপাতের ক্ষীণ শব্দে আচমকাই ঘুম ভাঙল মার। ঘুম ভাঙতেই চোখের সামনে ধরা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশে অদ্ভুত এক স্তব্ধতা। মাঝে মাঝে শুধু হালকা বাতাসের সুর কানে বাজছে। পাখিরা অস্থির হয়ে উঠেছে, কেউ ছুটছে আপন নীড়ে, কেউ আশ্রয়ের খোঁজে ডানা ঝাপটাচ্ছে। মানুষজনও তড়িঘড়ি করে নিজের কাজ গুটিয়ে নিচ্ছে। কেউ কেউ ছাতা নিয়ে ছুটে পড়েছে রাস্তায়। এমন সময় আকাশে ঝরল প্রথম বৃষ্টির ফোঁটা। ফোঁটা ফোঁটা বৃষ্টির স্পর্শে কেঁপে উঠল মার দেহ। মনপাড়ায় দোলা দিল অচেনা এক অনুভূতি। অদ্ভুত আকুলতা, কারো খুব কাছাকাছি যেতে ইচ্ছে করছে তার। চোখ বুঝতেই হঠাৎ কৌশিকের স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠল মনের পর্দায়। মায়া ঘাবড়ে গেল। অনুভূতির সাগরে ডুবতে ইচ্ছে করছে, আবার সেই অতীত ও মনে করে ভয় পাচ্ছে। চোখ মেলে নিচে তাকাতেই হৃদস্পন্দন থেমে গেল মার। ছাদের নিচের বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায় সেখানে থেকে। কালো প্যান্ট আর ভেতরে গুজে দেওয়া সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে কৌশিক। মায়া কিঞ্চিত চমকে উঠল। এ কি কেবল আমার কল্পনা, নাকি সত্যি? চোখ দুটো হাতে ডলে নিয়ে আবার তাকালো। না, ভুল নয়, এই তো কৌশিক ভাই। তার দিকেই তাকিয়ে আছে সে। বৃষ্টির পানিতে ভিজে পাপড়িগুলো ভারী হয়ে আছে, তবু পলকহীন দৃষ্টিতে কেবল মায়াকেই দেখছে কৌশিক। মায়া কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। তারপর আচমকা পা বাড়িয়ে তড়িঘড়ি করে ছুটল নিচে। বাড়ির পেছনে গিয়ে সত্যিই থমকে দাঁড়ালো। কৌশিক ভাই, সত্যি এসেছে। অবিশ্বাসে চোখ ভরা বিস্ময় নিয়ে চেয়ে রইল মায়া। ধীরে ধীরে এক পা, দুই পা করে কৌশিক এগিয়ে আসছে মার দিকে। দুজনই ভিজে গেছে পুরোপুরি বৃষ্টিতে। তবু যেন কিছুই টের পাচ্ছে না কেউ। জনের মাঝে এক হাত সামান্য দূরত্ব, একা একা অজানা টান তাদের আরো কাছে টেনে আনছে। কিছুক্ষণ তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ গভীর নেশাগ্রস্ত ঘোরে কৌশিক বলে উঠল, সুইট হার্ট। মায়া যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল এই শব্দে। পুরো শরীর কেঁপে উঠল কৌশিকের ডাকে। হৃদস্পন্দন বেড়ে গেল মার। কৌশিক মার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তের ঘোর ভেঙে উঠে সে আবার বলল, নতুন ফিলিংসের সাথে পরিচয় হও, আমার জঙ্গলি ম্যাও। মায়া কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে কৌশিকের দিকে তাকিয়ে আছে। কৌশিকের চোখে কি আছে? কেন বারবার মায়া নিজের মনকে হারিয়ে ফেলছে? মায়া ধীরে ধীরে আরো স্পষ্ট চোখে তাকালো কৌশিকের দিকে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, কৌশিকের চোখের ভাষা বোঝা তার পক্ষে সম্ভব হলো না। কৌশিক হালকা মুচকি হেসে বলল, সুইট হার্ট, আমার জঙ্গলি ম্যাও, চোখ দিয়ে কি এখনই গিলে খাবি নাকি আমাকে? একে তো আমি তোর চোখের নেশা কাটিয়ে উঠতে পারি না, তার উপর এইভাবে দৃষ্টি ফেলে আমাকে দেখছিস। কৌশিকের কথায় মায়া হকচকিয়ে উঠল। এতক্ষণে সে মনে হয় বাস্তবে ফিরল। নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল। কণ্ঠে কাপা স্বরে অনুনয় করল, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান। প্লিজ কৌশিক ভাই, আপনি এখান থেকে চলে যান। মায়া এমন করে আরো নানাভাবে একটানা বকবক করে বলেই যাচ্ছে, আর কৌশিক এদিকে এক পলকে তাকিয়ে দেখেই চলেছে তাকে। পরনে গাঢ় নীল রঙের একখানা গোল জামা। বৃষ্টির ভেজায় জামাটা শরীরের সাথে লেপ্টে গেছে। সেই মুহূর্তে কৌশিকের দৃষ্টি যেন মার উপরই থমকে গেল। দেহের প্রতিটি কোণায় বৃষ্টির ফোঁটা ঝলমল করছে। নীল জামার ঝিকিমিকি পুঁতিগুলো বৃষ্টির আলোয় যেন মায়াকে নীল পরীর মতো সাজিয়ে তুলেছে। মনে হচ্ছিল যেন আকাশ থেকে সত্যিই নেমে এসেছে এক নীলপরী, আর জমিনে এসে বৃষ্টির ভেজায় নিজের নীলাম্বর রূপের জাদু বিলিয়ে দিচ্ছে চারপাশে। সেই জাদুর ঘোরে কৌশিক আরো গভীরভাবে ডুবে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মায়াকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলছে। জামার নীলা পুঁতিগুলো বৃষ্টির ঝাপটায় রং পাল্টে চকচক করছে, যেন মার পরিরূপের খবর দিচ্ছে। কৌশিক সব অনুভব করছে, তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে যাচ্ছে, মার ঘোরের নেশায় ডুবে। ঠিক তখনই মায়া কিছুটা জোরে বলে উঠল, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? এক্ষুনি এখান থেকে চলে যান। কৌশিক যেন ঘোর থেকে আচমকা বাস্তবে ফিরে এল। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মার দিকে। মার কানের কাছে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, মাই জঙ্গলি ম্যাও। মুহূর্তেই মায়া থমকে গেল।
এতক্ষণ যে নিরন্তর বকবক করছিল, কৌশিকের এই ফিসফিসানি যেন তাকে স্তব্ধ করে দিল। শরীর হালকা কেঁপে উঠল তার। পেছনে ফিরে পালাতে চাইল, কিন্তু হঠাৎই আটকা পড়ল বলিষ্ঠ হাতের বাঁধনে। সে বাঁধন থেকে ছিনিয়ে বেরিয়ে আসার সাধ্য নেই তার। একটানে কৌশিক মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। মায়া শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে মৃদু শব্দ করে উঠল। উফ! কৌশিক মার কোমরে এক হাত রেখে টেনে নিল কাছে। এক হাতে উঁচু করে মার দিকে তাকিয়ে বলল, কত বকবক করিস রে তুই! এক নম্বরের বাচাল কোথাকার! মায়া তৎক্ষণাৎ জবাব দিল, আমার মুখ, আমি যা ইচ্ছা। কিন্তু বাকিটুকু বলার আগেই কৌশিক তার আরেক হাত দিয়ে মার ঠোঁটে আঙুল রাখল। এক মুহূর্তের নীরবতা। এরপর ধীরে ধীরে আঙুল সরিয়ে নিল সে। এখন কৌশিক পুরোপুরি মার ঘোরে ডুবে আছে। চোখে এক অদ্ভুত নেশা। ধীরে ধীরে সে মার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগল। মায়া আতঙ্কে কৌশিকের ঘাড়ে নিজের ধারালো নখ বসিয়ে দিল। ব্যথায় কৌশিক সামান্য কেঁপে উঠল, মুখটা কিছুটা উপরে তুলে নিল। মায়া ঝড়ের মতো বলে উঠল, ছাড়ুন আমাকে। কৌশিক ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল, না ছাড়লে? আমি চিৎকার করব? কর তাহলে। মানুষ দেখে ফেললে খারাপ বলবে, ছাড়ুন আমায়। কৌশিক ঠোঁটে একরাশ তাচ্ছিল্যের হাসি টেনে নিল। হব খারাপ? এইসব অসভ্যতামি আমার একদম পছন্দ নয়, ছাড়ুন আমায়। আমি তো ছাড়ছি না। নিজে ছুটতে পারিস না? তোর হাত নেই। মায়া প্রাণপণে চেষ্টা করেও কৌশিকের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে মুক্ত হতে পারল না। হতাশ হয়ে বলে উঠল, প্রতিনিয়ত আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। কৌশিকের চোখ দুটো রক্তবর্ণ আগুনের মতো জ্বলে উঠল। দাঁত চেপে বলল, অবশ্যই করতে পারি। তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। মায়া চোখ বড় বড় করে তাচ্ছিল্যের মতো একটা হাসি দিয়ে বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। অধিকার মানে কি আপনি সেটা বোঝেন? কৌশিক ভাই, সরি সরি, কৌশিক চৌধুরী। এমন নামের উচ্চারণে যেন কৌশিকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। বৃষ্টির ঝাপটা সত্ত্বেও তার চোখ থেকে যেন বিদ্যুৎ ঝরে পড়ছে। মায়া সেটা বেশ ভালো করেই বুঝতে পারল। মায়া ভয়ে পেয়ে মনে মনে বলে উঠল, যাব্বা, বেশি বলে ফেললাম নাকি? যদি আবার ওই দিনের মতো না 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 না। তার ভাবনা শেষ হওয়ার আগেই কৌশিক আরো শক্ত করে মার কোমর আঁকড়ে ধরল। ঝড়ের মতো টেনে নিল নিজের বুকের সাথে। তারপর ফিসফিস করে বলল, কি বললি তুই? আমি অধিকার মানে বুঝি না। আজ তোকে দেখাচ্ছি অধিকার কাকে বলে আর কিভাবে তা আদায় করে নিতে জানে কৌশিক চৌধুরী। কৌশিকের এমন কথায় মার চোখে ভয় স্পষ্ট। বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। কৌশিক এবার ধীরে ধীরে মায়াকে ছেড়ে দিয়ে নিজের শার্টের বোতাম একে একে খুলতে শুরু করল। প্রতিটি বোতাম খোলার সঙ্গে সঙ্গে তার পেশিবহুল বুক, দৃঢ় বক্ষপাজর আর জিমে গড়া শরীর স্পষ্ট হয়ে উঠল। বৃষ্টির ফোঁটা সেই গাঢ় ত্বকে গড়িয়ে পড়ছে, যেন বজ্রচলকানি আলোয় চিকিমিকি করছে। কৌশিকের দৃষ্টি এক মুহূর্তও মার উপর থেকে সরছে না। সে এগোচ্ছে ধীরে, আর মায়া আতঙ্কে ভয়ে ভয়ে একটা দু পা পিছিয়ে যাচ্ছে। যখন মায়া দৌড় দিয়ে পালাতে উদ্যত, তখনই কৌশিক এক ঝটকায় তাকে নিজের উন্মুক্ত বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। কৌশিকের শক্ত বাঁধনে মার বুক কেঁপে উঠল। বক্ষপটে তীব্র কম্পন সৃষ্টি হলো তার। হঠাৎই মায়া কেঁদে দিল। চোখ ভিজে গেল ওষুধে। কণ্ঠ কাঁপতে কাঁপতে অনুনয় করল, ছেড়ে দিন বলছি। কৌশিক ঠান্ডা অথচ ভয়ার্ত স্বরে উত্তর দিল, ছাড়ার জন্য তো ধরিনি তোকে। আজ আমি আমার সব অধিকার নিয়েই ছাড়ব। মায়া ভয়ে এবার আরো জোরে কেঁদে উঠল। ভাঙা ভাঙা স্বরে বলতে লাগল, অসভ্য, বাদর, ইতর, শয়তান চৌধুরী। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কৌশিক কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার হাত উঠল মার গালের দিকে। ভেজা আঙুলে গাল ছুঁয়ে নিল সে। সেই স্পর্শে মায়া কেঁপে উঠল, শরীরের প্রতিটি শিরা উপশিরায় শিহরণ খেলে গেল। আঙুলটা গাল থেকে আস্তে আস্তে নেমে এলো গলার দিকে। মায়া চোখ শক্ত করে বুঝে ফেলল। চোখ বন্ধ করেই কণ্ঠরুদ্ধ স্বরে বলল, কি চাইছেন আপনি? কৌশিকের ঠোঁটে মৃদু এক বাঁকা হাসি ফুটে উঠল। গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, তোকে। কৌশিকের স্পষ্ট স্বীকারোক্তি শুনে মায়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল অবিশ্বাসে। কৌশিক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। মার বুকের ভেতর ধুকপুক শব্দ আরো বেড়ে উঠল। হঠাৎই সে মার নাকে নিজের নাক আলতো করে ঘষে দিল। মার শরীর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। তার ভারী নিঃশ্বাস পড়ছে মার মুখের ওপর, গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে সেই উষ্ণতার ছোঁয়া। চারপাশে শুধু ঝরঝরে বৃষ্টির শব্দ, অথচ দু জনের মাঝখানে যেন আরেকটা ঝড় বয়ে যাচ্ছে।
মায়া দিশাহারা দৃষ্টিতে তাকিয়ে রইল কৌশিকের চোখে। ওই চোখে ভয়ও আছে, আবার এক অদ্ভুত আকর্ষণও, যেখান থেকে মায়া বারবার পালাতে চাইছে, অথচ পারছে না। কৌশিক তার দুহাতে দিয়ে মার দুই গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মাই ওয়াইল্ড ম্যাও, ইউ লুক সো বিউটিফুল, সুইট হার্ট। টুডে আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ ইউ। বিলিভ মি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। এটা বলে যেই কৌশিক মার ঠোঁটের দিকে আস্তে আস্তে তার ঠোঁট এগোতে লাগলো, ঠিক তখনই মায়া হঠাৎ জ্ঞান হারিয়ে কৌশিকের বুকে হেলিয়ে পড়ল। কৌশিক একটু অবাক হয়ে মার দিকে তাকিয়ে রইল। মার এই বাচ্চামো স্বভাবগুলো কৌশিকের খুব ভালো লাগে, তার বকবকানি আর তার ছোটখাটো দূরে সরে যাওয়ার বাহানাগুলো কৌশিককে অদ্ভুত আনন্দ দেয়। তাই নিজেকে হাসি থেকে আটকাতে পারল না। কৌশিক জোরে করে হেসে উঠল। হাসতে হাসতে সে মার দিকে তাকিয়ে বলল, যাব্বা এইটুকুতেই অজ্ঞান। বাসর রাতে না কয়বার পানি দিয়ে জ্ঞান ফেরাতে হয় আল্লাহই জানে। পাগলি মেয়ে একটা। বলেই আবার ফুপ ফুপ করে হাসতে লাগলো। চলবে।